প্রিয় শিক্ষার্থীরা, আই গেস ইউ আর ভেরি ফাইন। অনেক দিন হলো এই করোনাকালে তোমাদের সাথে আবার আসতে পেরেছি। তা আজকে আমি আনিসুর রহমান সোহেল তোমাদের সাথে ইংলিশ কম্পোজিশন ক্লাস নিয়ে আসছি। কম্পোজিশন ক্লাস এটা তোমরা জানো যে প্রথম ক্লাস ইনফ্যাক্ট আজকে। তো এখন থেকে আমি রেগুলার ক্লাস নেব। ডোন্ট ওয়ারি, দিস কোর্স is going to be finished. So I guess I will take 10 to 12 more classes, then you will feel better and you will definitely get something from this course. And I guess you will definitely understand from my lecture, and I will give or provide all sort of materials in video, and if the authority can give me opportunity to take Zoom classes, I will take Zoom classes as well. Okay, today I am going to deal with a topic with you of the course English composition. The topic is paraphrasing. So in the very next class we will discuss about summarizing. So this two topic is very easy, and I will deal gradually one after another. And then gradually I will discuss on paragraph, composition, and other sort of things gradually will come one after another. So today let's start about paraphrasing. So আশা করি বাংলায় বললেই তোমরা সহজে বুঝবে। এই প্যারাফ্রেজিং টপিকটা আজকে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আর সাথে হচ্ছে তোমরা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর কোর্স থ্রু ভিডিও or Zoom classes. I will definitely finish all sort of syllabus in a row, one after another. So let's start from the slide PowerPoint presentation. So your course name is English Composition, and course code is 521121, and me Anisur Rahman Sohel Mojumdar is taking this course. And now let's see what do you mean by paraphrasing. So this is very first topic in your syllabus, that is composition course, paraphrasing. Paraphrasing is presenting ideas and information in your own words. তার মানে প্যারাফ্রেজিং করতে হয় নিজের ভেতর থেকে কোনো শব্দ দিয়ে একটা টেক্সটকে তুমি আইডেন্টিফাই করবা। তার মানে পরীক্ষায় একটা লেখা দেওয়া থাকবে, একটা টেক্সট বা একটা লেখা, ওই লেখাটাকে তোমার নিজের ভাষায় অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করবে, এটাকেই প্যারাফ্রেজিং বলে। তার মানে প্যারাফ্রেজিং ইজ প্রেজেন্টিং আইডিয়াস, একটা আইডিয়া বা ধারণা তুমি হচ্ছে প্রেজেন্ট বা উপস্থাপন করবে, অ্যান ইনফরমেশান একটা তথ্য উপস্থাপন করবে ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়, অ্যান্ড অ্যাকনোলেজিং হোয়ার দে কাম ফ্রম, এবং স্বীকার করবা এগুলো কোথার থেকে আসছে। তার মানে ওই লাইনটা তুমি কি কোনো ইন্টারনেট সোর্স থেকে নিয়েছো, নাকি কারো ধরো হুমায়ুন আহমেদের বই থেকে একটা কোটেশন নিয়েছো, এটা স্বীকার করতে হবে তুমি, তাহলে তো হবে। বা তুমি কোথার থেকে নিয়েছো এটা বলতে হবে, এবং হচ্ছে তুমি বা তোমার নিজের ভাষা থেকে তুমি লিখেছো সেটা বলতে হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং। কারো থেকে ধার নিলে সেটা স্বীকার করতে হবে, আর নিজের মাথার মেমোরি থেকে লিখলে সেটাও বলতে হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং। বাই ইউজিং ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দ ব্যবহার করে, ইউ ডেমনস্ট্রেট ইউর আন্ডারস্ট্যান্ডিং, তুমি তোমার বুঝছো যেটা সেটাকে তুমি ডেমনস্ট্রেট করতে পারো, জোর দিতে পারো, ইনপুট দিতে পারো বা লিখতে পারো। অ্যান্ড ইউর অ্যাবিলিটি টু কনভে দিস ইনফরমেশান, এবং তুমি তোমার সক্ষমতা প্রকাশ করবা এই অর্থটা বুঝাইয়া। সেটা কেমন দেখো, তুমি বললা হি ইজ এ গুড বয়, তুমি এটাকে বললা হি ইজ নট এ ব্যাড বয়, তো এটাকে বলে প্যারাফ্রেজিং। মানে হি ইজ এ গুড বয় যে কথা, হি ইজ নট এ ব্যাড বয় কিন্তু একই মিনিং, কিন্তু তুমি এটাকে অন্য সেন্টেন্স অর্ডার এবং স্ট্রাকচারে লিখেছ। তার মানে অর্থ সেম রেখে বাক্য পরিবর্তন করা, ট্রান্সফরমেশন স্টাইলে কিছুটা। আর যদি অন্য কারো থেকে তুমি ধার নিয়ে কোনো কথা লিখতে পারো, তবে সেটা অ্যাকনলেজ বা প্রাপ্তি স্বীকার করতে হবে যে আমি অমুকজন থেকে নিয়েছি। তো প্যারাফ্রেজ মানে হচ্ছে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটে তুমি পরিবর্তন করে, অর্থ পরিবর্তন না করে বাক্যটাকে চেঞ্জ করে দিবা, এবং হচ্ছে আইডিয়াটা একই রেখে তুমি অন্য সেন্টেন্স অর্ডারে লিখবা, এটাকে বলে প্যারাফ্রেজ। নেক্সটে দেখো, হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ প্যারাফ্রেজ।
একটা ভালো প্যারাফ্রেজ লিখতে গেলে তুমি কিভাবে লিখবা? দেখো এখানে 1 নাম্বার আমি কি বলছি, রিড দ্য অরিজিনাল টেক্সট আ ফিউ টাইমস। কিছু সময় নিয়ে তুমি অরিজিনাল টেক্সটটা পড়ো। পুট দ্য অরিজিনাল প্যাসেজ অ্যাসাইড, ডোন্ট লুক অ্যাট ইট। অরিজিনাল যে টেক্সটটা সেটা একদিকে ফেলে দাও, সেটার দিকে এত বেশি তাকায়ও না। টেক সাম নোটস অন দ্য মেইন আইডিয়াজ অফ দ্য মেমোরি। তোমার মেমোরি থেকে কিছু মেইন আইডিয়া নোট করে ফেলো। রাইট ইউর ওন ফ্রেজ, তোমার নিজের প্যারাফ্রেজ করো নিজের মতো করে, ইন ডিফারেন্ট সেন্টেন্স অর্ডার, বিভিন্ন সেন্টেন্স অর্ডার। যেমন হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ মি, সে আমার মতো মেধাবী না। তুমি এটাকে এটাও বলতে পারো, আই এম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিম, আমি তার থেকে মেধাবী। এরকম বিভিন্ন সেন্টেন্স অর্ডারে বলা যায়। তাহলে যেমন বললে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তুমি আবার এটাকে বলতে পারো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থ সেম কিন্তু বাক্যটা আলাদা হয়ে গেল সেন্টেন্স। এইভাবে বলছে কি তোমার নিজের প্যারাফ্রেজ তুমি তৈরি করতে পারো। দেন বলছে চেক ইউর প্যারাগ্রাফ উইথ অরিজিনাল টেক্সট সো দ্যাট মিনিং ক্যান নট বি চেঞ্জড, যাতে মিনিংটা চেঞ্জ না হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রেখে তোমার প্যারাগ্রাফটা শুরু হয়। এবার ইফ সামথিং ইজ টেকেন ফ্রম অরিজিনাল টেক্সট দ্যাট ইজ আইডেন্টিক্যাল, পুট কোটেশন মার্ক। যদি কোনো একটা অরিজিনাল টেক্সট থেকে কিছু তুমি সরাসরি নিয়ে নাও, সেটা কোটেশন মার্ক আকারে দাও, মানে এটা যে অন্যের লেখা সেটা তুমি ইনভার্টেড কমা দিয়ে দাও। সাইট ইউর সোর্স, অন্য কোনো সোর্স কোনো টেক্সট থেকে যদি নিয়ে থাকো যে এটার উৎস ওখান থেকে, এই সোর্স তুমি হচ্ছে স্বীকার করতে হবে। তাহলে সাইট দ্য সোর্স, এটা বলতে হবে যে সাইটেশন দিতে হবে প্রপার, সোর্স তুমি স্বীকার করতে হবে। তো তাহলে এই হচ্ছে 7টা জিনিস মনে রাখতে হবে প্যারাফ্রেজিং করতে। নেক্সট দেখো একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি। অরিজিনাল টেক্সটটা কী ছিল? আজহারি ইজ ফেমাস ফর হিজ ওয়ান্ডারফুল রিলিজিয়াস স্পিচ টু মুসলিমস অল ওভার দ্য ওয়ার্ল্ড লাভ টু হিয়ার হিম। আজহারি হচ্ছে বিখ্যাত খুব চমৎকারভাবে ধর্মীয় স্পিচ বা বক্তৃতা দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানদের কাছে, অ্যান্ড পিপল লাভ টু হিয়ার হিম, তাকে শুনতে সবাই পছন্দ করে। এটা হচ্ছে অরিজিনাল একটা টেক্সট ছিল। তো আমি আন্ডারলাইন করছি, ফেমাস শব্দটা আমি পরিবর্তন করে দিব, লাভ টু হিয়ার হিম আমি তাকে পরিবর্তন করে দিব, করে অরিজিনাল টেক্সটের অর্থ ঠিক রেখে নিচে দেখো প্যারাফ্রেজ করছি। আজহারি ইজ ফেমাসলি আমি বলছি ইজ নোন ফর হিজ ওয়ান্ডারফুল রিলিজিয়াস স্পিচ, চমৎকার ধর্মীয় বক্তৃতার জন্য সারা বিশ্বে জনপ্রিয়। আমি এটাকে করছি ইজ নোন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড এনজয় হিয়ারিং। লাভ টু হিয়ারকে করছি এনজয় হিয়ারিং, একই অর্থ দেখো। রিলিজিয়াস প্রিচিং বা রিলিজিয়াস স্পিচ একই কথা। তো তাহলে এটা আশা করি বুঝেছ। আজহারি সারা বিশ্বের ধর্মীয় বক্তা হিসেবে জনপ্রিয়, চমৎকার ধর্মীয় বক্তব্য রাখার জন্য। তো নিচেরটা একই অর্থ, আজহারি ইজ ফেমাসের জায়গায় বলছি ইজ নোন, তো এবং হচ্ছে এনজয় হিয়ারিং করছি লাভ টু হিয়ারকে। তো আমরা দেখো এইভাবে তুমি চেঞ্জ করতে পারো। নেক্সট দেখো, তো তাহলে আরেকটা টেক্সট আমরা দেখাবো। দেখো এটা দেখো, সোর্স টেক্সটটা কি বলে? হোয়াইল মেনি গভর্নমেন্টস হ্যাভ টেকেন স্টেপস টু ইমপ্লিমেন্ট প্রাইভেটাইজেশন প্রোগ্রামস, progress has been slower than was anticipated in the early 1980s. 1980 সালের দিকে দ্য গভর্নমেন্ট হ্যাভ টেকেন স্টেপস টু ইমপ্লিমেন্ট প্রাইভেটাইজেশন। 80-র দিকে হঠাৎ করে সরকার বেসরকারি খাতে খুব গুরুত্ব দিচ্ছিল। প্রোগ্রেস হ্যাজ বিন স্লোয়ার দ্যান অ্যান্টিসিপেটেড, যা আশা করছিল তার থেকে এটার গতি আসলে কম ছিল। আর্লি 90s মানে 80-র দশকের শুরুতে, এই বাক্যটা এখানে আছে। সরকার 80-র দশকের শুরুতে কিছু পদক্ষেপ নিছে যে প্রাইভেট কিছু প্রোগ্রাম চালু করবে, যেটা আশা করছিল আসলে ওরকম কিছু সরকারের হয় নাই। এটাকে আমরা প্যারাফ্রেজ করলে কি হয় দেখো, অ্যাকর্ডিং টু বে লিস্ট 2009, মানে আমরা এটা সোর্স স্বীকার করছি। অলদো দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রাইভেটাইজেশন প্রোগ্রাম হ্যাজ বিন এ প্রায়োরিটি ফর মেনি গভর্নমেন্টস, অনেক সরকার যদিও প্রাইভেটাইজেশনের দিকে অনেক বেশি প্রায়োরিটি বা গুরুত্ব দিয়েছে, প্রোগ্রেস ইন দ্য এরিয়া হ্যাজ নট বিন অ্যাজ র্যাপিড অ্যাজ এক্সপেক্টেড, এই উন্নতিটা এত দ্রুত হয় নাই যত দ্রুত আশা করেছিল। তার মানে আগেরটাই বলছে যত দ্রুত চাইছিল তার থেকে বেশি গতিটা কম ছিল। স্লোয়ার মানে হচ্ছে গতি কম। ওয়াজ অ্যান্টিসিপেটেড, প্রত্যাশা যতটুকু ছিল। আর এখানে বলছে যে হ্যাজ নট বিন র্যাপিড, এত দ্রুত ছিল না, অ্যাজ এক্সপেক্টেড, যতটা প্রত্যাশা ছিল। তাহলে কালি দিয়ে তোমাদেরকে মার্ক করে দেওয়া আছে পরিবর্তনটা কোথায় করেছি। প্রোগ্রেস হ্যাজ বিন স্লোয়ার দেন অ্যান্টিসিপেটেড,
উন্নতি কম ছিল যতটা আশা করেছিল। পরেরটাই বলেছি শুধু স্ট্রাকচার চেঞ্জ করে দিছি। প্রোগ্রেস ইন এরিয়া হ্যাজ নট বিন অ্যাজ র্যাপিড অ্যাজ এক্সপেক্টেড, যত আশা তত নয়। আর ওখানে বলেছি যত চাইছিল তার থেকে বেশি গতি কম ছিল, আর এখানে বলছি যত চাইছিলাম তার এত বেশি হয় নাই। তো দেখো অর্থ সেম আছে, শুধু মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এগুলাকেই বলে প্যারাফ্রেজিং। আশা করি তোমরা প্যারাফ্রেজ বুঝেছো। আর একটু রিক্যাপ করে দেই। প্যারাফ্রেজিং হচ্ছে একটা টেক্সট তোমাকে পরীক্ষা আমি দিয়ে দিব, ওই টেক্সটটাকে তুমি হুবহু না রেখে তোমার মতো করে তুমি এটার অর্থ ঠিক রেখে বাক্যটা পরিবর্তন করে দিবা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং সাধারণত রিসার্চ, কোনো গবেষণার কাজে, অথবা হচ্ছে যখন কেউ কোনো অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ওয়ার্ক করে তখন বিভিন্ন সোর্স থেকে যখন তথ্য নেয় তখন কারো তথ্য নিলে ব্র্যাকেটে লিখে দিতে হয় যে অমুক সাইট থেকে নিয়েছি, বা বলে দিতে হয় অমুক রাইটার থেকে লেখাটা নিয়েছি, অমুক পত্রিকা থেকে নিয়েছি, সাইটেশন প্রপারলি করে। আর প্যারাফ্রেজ করলে সাইটেশনটা লাগে না, কারণ অর্থ চেঞ্জ না করে বাক্য সরাসরি নাম লিখে দিলে হয়। দেখো অ্যাকর্ডিং টু বেলিস 2003 এইভাবে লিখে দিলেই হয়, মানে অ্যাকর্ডিং টু ডেইলি স্টার 2016 অগস্ট 2004 এইভাবে তুমি লিখে দিবা। ডেইলি স্টার এই বলছে, তোমার ভাষায় তুমি লিখে দিবা প্যারাফ্রেজ। তো সাধারণত রিসার্চ বা পিএইচডি করার ক্ষেত্রে তুমি যখন পিএইচডি করবা, রিসার্চ করবা, প্রেজেন্টেশন করবা, অ্যাসাইনমেন্ট করবা, প্রজেক্ট ওয়ার্ক করবা, তখন তোমাকে প্রচুর তথ্য নিতে হয়। এই তখন প্যারাফ্রেজিং করে তথ্যগুলো নিলে তোমার জন্য অনেক সহজ হয়ে যায়, সাইটেশনটা অনেক সহজ হয়ে যায়, মানে প্রাপ্তি স্বীকার যে অমুকের কাছ থেকে তথ্যটা নিয়েছি। সাধারণত প্যারাফ্রেজিং দরকার হচ্ছে তোমার উচ্চ লেভেলে পড়াশোনার জন্য, যেমন পিএইচডি করা, তারপর হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাজ। তুমি ধরো কলরেড, গ্রামীণফোন, টেলিটক, রবি, এয়ারটেল এগুলোর মধ্যে তুলনা করলা, তখন তুমি অনেক লেখা লিখতে হয় 15-20 পৃষ্ঠার, তখন তোমার প্যারাফ্রেজটা লাগবে। আমরা আগামী ক্লাসটা সামারির উপরে লিখবো, ইফেক্টিভস, হাউ টু রাইট এন ইফেক্টিভ সামারি। আজকের ক্লাস প্যারাফ্রেজ আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝেছো। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো ফেসবুক মেসেঞ্জারে অথবা গ্রুপে, আমি কানেক্টেড থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।